26 কি অবস্থা তোমাদের? যে অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা কি ভয় লাগে না? 11 নাম্বার চ্যাপ্টারটা, সামনে টেস্ট পরীক্ষা। সো অনেকেরই হয়তো প্রিপারেশনটা পরিপূর্ণ হয়নি বা অনেকেই হয়েছে মন মতো হচ্ছে না মনে হয়। সো তাদের জন্য আজকের এই ভিডিওটা, আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে বেসিক আলোচনা করার চেষ্টা করব তোমাদের 11 নাম্বার চ্যাপ্টারে। লেটস স্টার্ট। ওকে, দেখো, তো 11 নম্বর চ্যাপ্টারের শুরুতেই আমাদের এসএসসি 26 শর্ট সিলেবাসের জন্য শুরুর কিছু অংশ বা তোমার বাদ পড়েছে। তো আমি ওইটা আলোচনা করবো না, সরাসরি আমি একবারে জৈব যৌগের বেসিকে চলে যাই। তো জৈব যৌগ কি? দেখো, তোমাদের বইয়ে যেটা লেখা সেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন ও হাইড্রোকার্বনের জাতক। এই হাইড্রোকার্বন জাতক যৌগকে আমরা কি বলি? জৈব যৌগ, তাই না? সো এই কনসেপ্টটা আমি এভাবে বলি যে তুমি যখন চিন্তা করবা যে জৈব যৌগ কাকে বলে বা জৈব যৌগ কারা, জৈব যৌগ কারা, তখন তোমার মাথাকে রাখতে হবে তিনটা কন্ডিশন। এভাবে মনে রাখবা তিনটা কন্ডিশন। কি কন্ডিশন? যে কার্বন কার্বন বন্ড থাকতে হবে কোনো একটা যৌগে, অথবা কার্বন হাইড্রোজেন বন্ড থাকতে হবে কোনো একটা যৌগে, অথবা তাকে হাইড্রোকার্বন জাতক হতে হবে। তাকে কি হইতে হবে বলো তো? হাইড্রোকার্বন জাতক। হাইড্রোকার্বন জাতক। তো এই তিনটার একটা কন্ডিশন যদি ফিল আপ হয়, তাহলে সেই যৌগকে আমরা কি বলবো? জৈব যৌগ। এখন একটু দেখো যে এটা কিভাবে আমরা ডিফাইন করি। এখন শুরুতে দেখো, আমি যদি বলি CH4 মিথেন, তুমি ইজিলি বলবা স্যার এটা জৈব যৌগ, CH4 মিথেন, কার্বন হাইড্রোজেন বন্ড আছে। তারপর এখানে আমি যদি বলি ইথেন, দেখো তাহলে ইথেনে কি আছে? কার্বন কার্বন বন্ড আছে, কার্বন হাইড্রোজেন বন্ডও আছে, তাই না? তাহলে এটাও কি জৈব যৌগ? ইজিলি বুঝতে পারবা। কিন্তু বুঝতে পারবে না কোনটা? এই যে হাইড্রোকার্বন জাতক। সো এই কনসেপ্টটা একটু ভালো মতো বুঝতে হবে তোমাদেরকে, কিভাবে এটা হয়। তো এই কনসেপ্টটা বোঝানোর আগে আমি একটু জৈব যৌগের ইতিহাস তোমাদের একটু বলি। যে জৈব যৌগ শুরুতে বার্জেলিয়াস বলেছিল, এটা প্রাণশক্তির মতবাদ আছে বার্জেলিয়াসের, যেখানে বলছিল যে জৈব যৌগ কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব না, কেউ কখনো তো কৃত্রিমভাবে তৈরি করতে পারবে না। এটা হচ্ছে তোমার একটা অতি প্রাকৃতিক শক্তির প্রভাবে হয়। সো এরকম একটা কথা বার্জেলিয়াস বলছিল। বাট এই বার্জেলিয়াসের এই কথাটাকে ভুল প্রমাণ করে ফ্রেডরিক বোলার। বাট এই ফ্রেডরিক বোলার এই কথাটা ভুল প্রমাণ করে, মানে এই বিক্রিয়াটা উনি আসলে করতে চায়নি, কিন্তু হয়ে গেছে। তো বিক্রিয়াটা কি একটু আমরা দেখি, দেন আমি এখানে আবার একটু ফেরত আসবো। বিক্রিয়াটা হচ্ছে এরকম যে অ্যামোনিয়াম সায়ানেট এটাকে উত্তপ্ত করছিল। বেসিক্যালি উনি এটা অ্যাকোয়াস সলিউশনকে উত্তপ্ত করছিল সলিডে আনার জন্য। বাট দেখা গেছে কি এটা ভুলে এটা ইউরিয়া হয়ে গেছে, CONH2NH2। এটা কি হয়ে গেছে বলো তো? ভুলে ইউরিয়া হয়ে গেছে। এই যে এটা ভুলে ইউরিয়া হয়ে গেল, তো এটা দেখে সে আশ্চর্য হলো, কী ব্যাপার, আমি তো অ্যামোনিয়াম সায়ানেট দিছিলাম যেটা হচ্ছে কি বলো তো? ইনঅর্গানিক। যে এটা তো ইনঅর্গানিক ছিল, তাহলে ইনঅর্গানিক কম্পাউন্ড এটা কিভাবে অর্গানিক কম্পাউন্ড হয়ে গেল? তার মানে এই যে প্রথমে একটা বিক্রিয়া আবিষ্কৃত হলো যে একটা অজৈব যৌগ কি হয়ে গেছে, তোমার জৈব যৌগ হয়ে গেছে। সো এই আবিষ্কার থেকেই কি আমাদের জৈব যৌগের শুরু। তো যে কারণে জৈব যৌগের জনক কাকে বলা হয়? ফ্রেডরিক বোলারকে বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন কোয়েশ্চেন হচ্ছে আমার যে এটা কেন জৈব যৌগ আর এটা কেন জৈব যৌগ না? দেখো, এটার মাধ্যমে আমরা সহজে বুঝে যাব যে এই কনসেপ্টটা কি, হাইড্রোকার্বন জাতক। এবং এই বিক্রিয়াটা তোমরা পড়েছিলে চ্যাপ্টার 7, আমি যদি ভুল না করি, ওখানে পূর্ণবিন্যাস বিক্রিয়ার মধ্যে এটা ছিল। দেখো এখানে কি হয়েছে, জাস্ট একই অ্যাটম আছে, অ্যাটমদের মধ্যে পূর্ণবিন্যাস হয়েছে। এখানে আমরা এই উদাহরণটা সাহায্যে শিখবো যে জৈব যৌগের জাতক হাইড্রোকার্বন জাতক কি, এবং জৈব যৌগের খুব ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য সেটা কি। দেখো, অ্যামোনিয়াম সায়ানেট এটা কিন্তু একটা আয়নিক কম্পাউন্ড। তো জৈব যৌগ কখন আয়নিক হয় না? জৈব যৌগ কি সমযোজী। তার মানে দেখো এখানে আমার কার্বন আছে, হাইড্রোজেন আছে, বাট তাও কিন্তু এটা জৈব যৌগ না। কার্বন হাইড্রোজেন থাকলেও এটা কি না? জৈব যৌগ না। কিন্তু আমি কি বলেছি বলতো? কার্বন হাইড্রোজেন বন্ড থাকতে হবে। তো আমি কি তোমরা বুঝতে পারছো যে একটা সংকেতে কার্বন হাইড্রোজেন বন্ড কার্বন হাইড্রোজেন দেখলে আমরা এটাকে জৈব যৌগ বলতে পারবো না। আমাদের দেখতে হবে কার্বন হাইড্রোজেন বন্ড আছে কিনা। ঠিক আছে, ওকে। দেন দেখো এটা কেন তাহলে জৈব যৌগ? এখানে তো কার্বন হাইড্রোজেন বন্ড নাই, কার্বন কার্বন বন্ড নাই, কিন্তু এটা হাইড্রোকার্বন জাতক। হাইড্রোকার্বন জাতকটা কীরকম? দেখো এই স্ট্রাকচারটা যদি মিথানলের সাথে আমি তুলনা করি, যা তোমাদের আমি একটু পরে পড়াবো, মিথানলের সাথে তুলনা করি, তাহলে এখানে হাইড্রোজেনের জায়গায় কি আসছে বলো তো? NH2 জাস্ট প্রতিস্থাপন হয়েছে, স্ট্রাকচারটা সেম আসছে। যদি এইরকম কন্ডিশন হয় যে আমার হাইড্রোজেনকে প্রতিস্থাপন হয়ে অন্য কোনো মূলক আসলো, সেই ক্ষেত্রে আমরা এটাকে কী বলবো? জৈব যৌগ। যেমন কিছুক্ষণ পর আমি এটা মিথেনের রিয়েকশন করাবো। মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় কি হবে জানো? মিথেনের সাথে ক্লোরিন হাইড্রোজেনকে ক্লোরিন বারবার সরাবে। কেন সরাবে এটাও আমরা পরে আলোচনা করব। সরাই শেষ পর্যন্ত আমরা CCl4 পাবো। তাহলে এই CCl4টাও কিন্তু কি বলতো? জৈব যৌগ। আশা করি তোমরা বুঝতে পারছো এটা কেন জৈব যৌগ। ওকে, তারপরে দেখো আমাদের জৈব যৌগের কন্ডিশন তাহলে আমরা বুঝতে পারলাম যে জৈব যৌগ তিনটা কন্ডিশন ফিল আপ করলে জৈব যৌগ হয়। একটা হচ্ছে কার্বন কার্বন বন্ড, এটা কার্বন হাইড্রোজেন বন্ড, আর একটা হচ্ছে কি যদি সেটা হাইড্রোকার্বন জাতক হয়। ঠিক আছে,
এখন আমরা দেখব যে জৈব যৌগ বুঝতে গেলে আমাদের আরও কী কী বোঝা লাগবে। তো প্রথমত তোমাদের বই যেটা আছে সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, তারপর হচ্ছে কার্যকরী মূলক। তো সমগোত্রীয় শ্রেণী কি? দেখো, সমগোত্রীয় শ্রেণী আমি এভাবে বলি যে এটা একটা গ্রুপ, হ্যাঁ, এটার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকা লাগে, এই গ্রুপে কিছু বৈশিষ্ট্য থাকা লাগে। আর কার্যকরী মূলক হচ্ছে তোমার কিছু মাথা টাইপের, হ্যাঁ, যারা হচ্ছে পুরো বিক্রিয়াটাকে কন্ট্রোল করে। তো আমি একটু ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করি সমগোত্রীয় শ্রেণী কি আর তোমার কার্যকরী মূলকটা কি হবে। দেখো, তো সমগোত্রীয় শ্রেণী বললেই আমাদের মাথায় প্রথম যে উদাহরণ আসে বিভিন্ন উদাহরণ, যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তো এরকম এগুলোকে আমরা কি বলতেছি বলতো? সমগোত্রীয় শ্রেণী। এবং এই আরও আছে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এটা আমরা পরে যাব। জাস্ট আমি সিম্পলভাবে বলি যে এই যে অ্যালকেনের, এটাকে আমি একটা সমগোত্রীয় শ্রেণী বলতে পারি। কীভাবে সমগোত্রীয় শ্রেণী বলতে পারি? অ্যালকেনের যে প্রথম সদস্য, যেটার নাম হচ্ছে মিথেন, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, এটার নাম মিথেন কেন, তারপরটার নাম হচ্ছে ইথেন, C2H6 ইথেন, তারপরের যে সদস্যটা সেটার নাম হচ্ছে কি প্রোপেন। তাহলে তুমি যখন এটাতে সিরিয়ালি যাবা তখন কি হবে জানো? দেখো, যখন মিথেন থেকে ইথেনে গেলা তখন ওর মধ্যে ডিফারেন্স কি হইতেছে? একটা CH2 বা মিথিলিন মূলক। তারপর ইথেন থেকে যখন তুমি প্রোপেনে যাবা তখন ওর মধ্যে একটা ডিফারেন্স কি হইতেছে বলো তো? CH2 বা একটা মিথিলিন মূলক। তাহলে দেখো, একটা গ্রুপের সদস্য যদি আমি কার্বন সংখ্যা সিরিয়াল বা ভর অনুসারে সাজাই, তখন একটা গ্রুপ সাথে আরেকটা গ্রুপের পার্থক্য কি হয়? একটা মিথিলিন মূলক। পার্থক্য কি হয়? একটা মিথিলিন মূলক। এরকম যদি একটা পার্থক্য হয় একটা গ্রুপের সাথে আরেকটা, মানে একটা গ্রুপের প্রথম সদস্যের সাথে পরবর্তী সদস্য, একটা সদস্যের সাথে পরবর্তী সদস্য, তখন এদের গ্রুপের পার্থক্য মিথিলিন মূলক হইতে পারে। দেন হচ্ছে কি আরেকটা কন্ডিশন হচ্ছে এটা একটা সাধারণ সংকেত থাকবে। সাধারণ সংকেত কীরকম? দেখো, আমি অ্যালকেনের সাধারণ সংকেত এভাবে লিখতে পারি CnH2n+2, হ্যাঁ, যেখানে n এর মান যদি 1 হয়, দেখো n এর মান 1 হলে 2 একে 2 যোগ 2 যোগ 2 4, C2H4, n এর মান 2 হলে N2C2H6 মিলছে। এবং এদের একটা কি সাধারণ প্রস্তুতি থাকবে, মানে একটা কমন প্রসেস থাকবে, যেটা আমরা একটু পর আলোচনা করব বিভিন্ন বিক্রিয়ার সাহায্যে, বুঝতে পারছো? তখন এদেরকে আমরা এই গ্রুপটাকে আমরা কি বলবো? সমগোত্রীয় শ্রেণী। সেমভাবে আমি যদি এটা অ্যালকিনের জন্য অ্যাপ্লাই করি, অ্যালকিন যেহেতু ডাবল বন্ড হয়, তো ডাবল বন্ড হওয়া মানে কি? আমার এখানে সিঙ্গেলভাবে, মানে একটা কার্বন দিয়ে তো ডাবল বন্ড হইতে পারবে না, পারবে বলো? পারবে না। তাহলে আমার কি লাগবে? কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড। তার মানে এটা ইথিন। ইথিন মানে কি? C2H4। আচ্ছা, এটা ইথিনের নামকরণ কীভাবে আসছে সেটাও নিয়েও আমরা ইনশাল্লাহ একটু পর আলোচনা করব। এটা কি হইতেছে দেখো তো, খালি হাতগুলোতে হাইড্রোজেন আছে, মনে রাখবে। আমি সাধারণত যখন ইন্টারে বা অ্যাডমিশন যোগাযোগ পড়াই খালি হাত রাখি, কারণ খালি হাতগুলোতে হাইড্রোজেন থাকবেই, বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে 1 2 3 4 5 6, ঠিক আছে, 6টা কার্বন, 6টা হাইড্রোজেন, সরি। তাহলে C3H6, তখন এটাকে আমরা কি বলতেছি? প্রোপিন। তাহলে দেখো, এটারও একটা মজার বিষয়, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? CH2 মিথিলিন মূলক। তারপরে এটা কি আছে বলো তো? সাধারণ সংকেত CnH2n। দেখো, এটা 2, এটা 4, এটা 3, এটা 6, তাহলে 4 হলে কি হবে? 8 হবে। দেখছো যে এটাটা কি আছে? সাধারণ সংকেত আছে, এবং এদের একটা সাধারণ প্রস্তুতিও আছে, যেটা আমরা পরে ইনশাল্লাহ শিখবো। তাহলে এই যে এরকম গ্রুপগুলোকে আমরা পাচ্ছি, এটাকে আমরা কি বলতেছি বলো তো? সমগোত্রীয় শ্রেণী। এটাকে আমরা কি বলতেছি? সমগোত্রীয় শ্রেণী, ঠিক আছে? ওকে, তারপরে দেখো, যদি আমি অ্যালকাইনের জন্য বলি, অ্যালকাইন মানে কি? কার্বন কার্বন ট্রিপল বন্ড। তাহলে এটা কি হইতেছে দেখো তো? C2H2 মিলছে। তারপরে কি হবে? কার্বন কার্বন ট্রিপল বন্ড আর একটা কার্বন, দেখো, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আসবে, 4টা ফিল আপ হয়ে গেছে না? তাহলে এখানে আরও আসবে, তাহলে 4টা ফিল আপ হয়ে গেল। তাহলে কি হলো বলো তো? C3H4। তাহলে ওর সাধারণ সংকেত কি আসতেছে? CnH2n-2, CnH2n-2। তার মানে কি দেখতেছো দেখো তো, যে n এর মান 2, 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ দাও C2H2, n এর মান 3, 3 দুগুণে 6, 6 থেকে 2 বাদ দাও C3H4। তাহলে ওর একটা কি আছে? সাধারণ সংকেত আছে। এবং একটা জিনিস তুমি খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো, আমি যা বলি শুনো খালি একটু, তাহলে বুঝবে। দেখো, এইখানে এই সংকেতগুলোর মধ্যে একটা মিল আছে। দেখো, CnH2n+2, CnH2n, CnH2n-2। দেখো, ও যখন 2n+2 বলতেছে অ্যালকেন, এই অ্যালকেনকে থেকে পরের অ্যালকিনে যখন গেল, 2টা হাইড্রোজেন কমে গেছে, তাই না? কেন কমছে? দেখো, যখন আমার এখানে ডাবল বন্ড হবে, এই ডাবল বন্ডটা তোমার যদি না হইতো তাহলে কি হইতো বড়? এখানে 2টা হাইড্রোজেন থাকতো না, তাহলে তো অ্যালকেন, তাই না? তো 2টা সিঙ্গেল বন্ড ভেঙে, 2টা সিঙ্গেল বন্ড ভেঙে একটা ডাবল বন্ড হয়ে গেছে, মানে 2টা হাইড্রোজেন কমে গেছে। তাহলে আমি যদি জানি যে CnH2n+2, তাহলে যখন ডাবল বন্ড হবে তখন কি হবে বলো তো? 2টা হাইড্রোজেন কমে যাবে, তার মানে তখন কি হবে? CnH2n। আচ্ছা, আবার তাহলে একটু চিন্তা করো,
যে আমার উপরে দুটো যদি হাইড্রোজেন চলে যায় তখন কি এখানে আরেকটা পাই বন্ড আসবে, তার মানে তখন এটা কি আসতেছে CnH2 - 2 আরও দুইটা হাইড্রোজেন কমবে। আমরা কি বুঝতে পারছো? তার মানে কি বুঝতেছি যে আমরা এটা একটা সিরিয়াল মেনটেন করছি আর কিচ্ছু না, এটা আলাদা আলাদা মুখস্থ করার কিচ্ছু নাই। একবার মাথা রাখবা, তোমরা যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করবা, মুখস্থ থেকে দূরে থাকবে, একটু ফিল করবা, হ্যাঁ এটা এমনি হচ্ছে, এটা এমনি হচ্ছে। তুমি যখন যৌবযোগটাকে ফিল করবে ভিতর থেকে যে কীভাবে হয়েছে, তখন দেখবা যৌবযোগ সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার। একটু খালি ধৈর্য ধরে ক্লাসটা করো, ইনশাল্লাহ ক্লাস শেষে তোমরা বলবে যে হ্যাঁ যৌবযোগ ইনশাল্লাহ তোমরা সব অ্যান্সার করতে পারবে। দেখো তো এটা গেল অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তিনটে জিনিস গেল। আরও আছে তোমাদের কিভাবে, আরেকটা কনসেপ্ট নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি, অ্যালকাইল, যেটা আমার বিক্রিয়া করার জন্য সামনে লাগবে এবং আমাদের বেসিক বোঝার জন্য লাগবে। তো অ্যালকাইল কি, আমি যদি তোমাকে বলি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে অ্যালকাইল। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যা থাকে সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। এখন এই অ্যালকাইল মূলকটা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট কেন? দেখো আমি যখন একটা অ্যালকেন আঁকলাম, ইথেন, এটা ইথেন থেকে আমি যদি একটা হাইড্রোজেনকে সরিয়ে দিই, দেখো একটা হাইড্রোজেনকে আমি সরিয়ে দিলাম, এখানে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিলাম, এখানে আমি কি দিতে পারি বলো? দেখো এই অংশটুকে কথা খালি চিন্তা করো যে এই অংশটুকে জাস্ট আমি ফাংশনাল গ্রুপ দিতে পারি COOH, তখন এটা ওয়েক অ্যাসিড হয়ে গেল OH, তখন সেটা কী হয়ে গেলো অ্যালডেট হয়ে গেল, বা একটা ক্লোরো প্রতিস্থাপক দিয়ে দিলাম Cl, ঠিক আছে? তো এখন দেখো এই অংশটুকু দেখো সবসময় কি একটা অংশ থাকতেছে না, যে হাইড্রোজেনকে সরায়া যদি কোনো একটা অংশ আসে তাহলে এই অংশটা তো থাকবে না, কি অ্যালকেনের একটা পার্ট রয়ে গেছে, অ্যালকেনের একটা পার্ট রয়ে গেছে কার্যকরীমূলক ছাড়া। এই যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে পার্টটুক থাকে সেটাকে আমরা কি বলবো? অ্যালকাইল। তার মানে আমি এটা বলতে পারি যে অ্যালকাইল হচ্ছে, অ্যালকাইলকে আমরা আর ধারা প্রকাশ করি, কিন্তু এটা মনে রাখবে এখানে একটা হাত খালি থাকবে, মানে আর শুধু একা থাকবে না, আর এর সাথে একটা হাত খালি থাকবে। ওই খালি হাতে কি থাকবে? হ্যাঁ ওই খালি হাতে যদি কি থাকে H থাকে, মনে রাখো খালি হাতে যদি কি থাকে H থাকে, তখন সেটাকে আমরা বলি অ্যালকেন। এই জন্য অ্যালকেনকে RH দ্বারা প্রকাশ করা হয়। আর যদি H না থাকে অন্য কিছু থাকতে পারে। হ্যাঁ আরই কেন? কারণ হচ্ছে দেখো যে এখানে আর আমরা কার্বন সংখ্যা জানি না কয়টা কার্বন হবে, যেমন এইগুলোতে 2টা করে কার্বন আছে, এখানে 3টা 4টা 5টা যে কোনো কার্বন হতে পারে। সো আমরা কি অ্যালক উচ্চারণ করতেছি, তাই না? দেখো অ্যালকেন, অ্যালকেন, এএলকে, অ্যালক দিয়ে কি বুঝে? মিথ, ইথ, প্রোপ, যে কটা কার্বন থাকে ওই কটা কার্বনের নাম আসবে। সেমভাবে অ্যালকাইল কি মিথ, ইথ, প্রোপ, পিথাইল, প্রোপাইল, বিউটাইল, মানে যে কটা কার্বন থাকে ওই অনুসারে নামকরণ হবে। বুঝতে পারছো? তো যেমন এটাকে আমি যদি সাধারণভাবে লিখি তাহলে কি হবে? RCOOH, তখন আমরা এটা বলতেছি যে হ্যাঁ এটা হচ্ছে জৈব অ্যাসিডের একটা সাধারণ সংকেত, এভাবে। তারপর কি এটা অ্যালকোহল, ROH প্রকাশ করি, ঠিক আছে? বা আমরা বলতে পারি RCl, মানে এখানে যে কটা কার্বন হবে সেই কটা কার্বন অনুসারে আর এর ভ্যালুটা আসবে। বুঝতে পারছো? ওকে, তাহলে এটা হচ্ছে অ্যালকাইলের কাজ গেল। তো মোটামুটি আমরা আশা করি সমগোত্রীয় শ্রেণী বুঝতে পারছি যে কি হয়। এবং আরেকটা জিনিস, সমগোত্রীয় শ্রেণীর এখানে যেহেতু আর কে বললাম সমগোত্রীয় শ্রেণী, তাহলে ওর কি অবশ্যই একটা কি উচিত? সাধারণ সংকেত থাকা উচিত। তাহলে দেখো সাধারণ সংকেত কি, তাহলে CnH2n+2 অ্যালকেনের একটা হাইড্রোজেন তো সেরে গেছে, একটা হাত খালি, তাহলে একটা হাইড্রোজেন কমে গেলে কি হবে? 2n+1, সিম্পল। বুঝতে পারছো? এইটার উপর বেস করে দেখো আমরা কি করতে পারি, অ্যালকোহলের হিসাবটা করতে পারি। অ্যালকোহল মানে কি? OH। আমরা অ্যালকোহল শুনলে মাথার মধ্যে কি নিয়ে আসি? এর কার্যকরী মূলক হচ্ছে OH, যেটা কার্যকরী মূলকটা একটু হালকা আলোচনা করে দিই আমি। কার্যকরী মূলকটা কি? যেটা হচ্ছে বিক্রিয়ার গতি প্রকৃতি নির্ধারণ করবে এবং পুরো যৌগযৌগের মানে ওই পুরো মাথা, মানে ওই পুরো বডির শেপটা, মানে পুরো মেইন স্ট্রাকচারের বৈশিষ্ট্যকে ধারণ করবে। যেমন চিন্তা করো তোমার মাথা কি করতেছে? তোমার ফুল চিন্তাকে কন্ট্রোল করতেছে না? এরকম চিন্তা করো, তোমার মাথাটা কি তোমার মেইন বৈশিষ্ট্য। সেমভাবে এখানে কার্যকরী মূলকটা হচ্ছে মাথার মতো অনেকটা। দেখো আমার এখানে কার্বন চেন আছে 4টা, 4টা কার্বন চেনে আমি যদি বলি 4টা হাইড্রোজেন আছে, তখন এই তো হচ্ছে বিউটেন, অ্যালকেন, যে কি কারোর সাথে কি বিক্রিয়া করে না, ঠিক আছে? এরকম এখন এটা মাথা বাদ, এইচ বাদে ওএইচ হয়ে গেল, তখনই কি পুরো ঘটনা চেঞ্জ হয়ে গেল, এটা বিউটানল হয়ে গেছে। তখন কি এটা অ্যালকোহলের রিয়েকশন দেওয়া শুরু করলো। তার মানে এতক্ষণ মতো ওএইচ আসার এখন তো নর্মালি বিউটেন ছিল, তখন ওএইচ এসে সম্পূর্ণ বৈশিষ্ট্য চেঞ্জ করে দিচ্ছে। মানে এটা কি মাথা না? মানে ও কি কন্ট্রোল, ওকে কন্ট্রোল করতেছে না সম্পূর্ণ। তো বুঝতে পারছো? তাহলে কার্যকরীমূলকের পাওয়ারটা হচ্ছে এটা। এবং আমরা যখন সামনে বিক্রিয়া শিখবো তখন দেখবো যে কার্যকরীমূলক কতটা এফেক্টিভ, একটা কার্যকরীমূলক কীভাবে চেঞ্জ করে ফেলে পুরো বিক্রিয়ার ধারণ, বিক্রিয়ার কনসেপ্টটাকে। দেখো তো এখন এই যে আমরা অ্যালকোহল শিখলাম OH, তো এটা একটা সাধারণ সংকেত থাকা উচিত। এবং সেই সাধারণ সংকেত কি হবে তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবা যে আমার একটা হাইড্রোজেন সরে একটা OH আসবে, তার মানে আমার যে অ্যালকাইলের সাধারণ সংকেত ছিল CnH2n+1, ওইটাই থাকবে, সাথে OH দিয়ে দিব আমরা, সিম্পল। তাহলে অ্যালকোহল ওটাও হয়ে গেল। তাহলে তুমি একটু চিন্তা করো, অ্যালডিহাইড মানে কি? CHO, তো অ্যালডিহাইডও কি সেম, এটা জায়গায় আসবে। তার মানে আমি কি বলতে পারি? CN
S2N প্লাস 1 CHO দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আমি যদি অ্যাসিডের কথা বলি তাহলে কি হবে, CN S2N প্লাস 1 COOH আসবে। খুবই সিম্পল, জাস্ট একটু ফিল করবা যে এটা মুখস্থ করার কিছু নাই। দেখো সাধারণ সংকেতগুলোকে আমাদের মুখস্থ করা লাগবে, চোখ বন্ধ করে চিন্তা করো, অ্যালকেন CN S2N প্লাস 2, 2টা হাইড্রোজেন কমে যাবে, তাহলে অ্যালকিন CnH2n, আরও 2টা হাইড্রোজেন কমবে, অ্যালকাইন CnH2n প্লাস CnH2n মাইনাস 2। এরপর অ্যালকাইল চিন্তা করব, অ্যালকাইল কি, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন বাদ দিতে হবে, তাহলে কি হবে CnH2n প্লাস 1, একটা হাইড্রোজেন কমবে, একটা হাত খালি। ওই খালিয়াতে OH দিয়ে দিব অ্যালকোহল, ওই খালিয়াতে COOH দিয়ে দিব অ্যাসিড, ওই খালিয়াতে CHO দিয়ে দিব অ্যালডিহাইড। এই যে তোমাদের বই যতগুলো সাধারণ সংখ্যা ছিল সব আমি বলে দিলাম, বুঝতে পারছো? জাস্ট একটু ইমাজিন করো, একটু ফিল করবা, দেখবো হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সবগুলো সমগোত্রীয় শ্রেণীকে চিনলাম, সবগুলা কাকে জানলাম বলো তো, কার্যকরীমূলককে চিনলাম, যেগুলো তোমাদের বই আছে, আরও আছে, আমরা ইন্টারে আরও পড়বো। হ্যাঁ, আচ্ছা, তো এরপর আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা চিনলাম ভালো কথা, নামকরণ কেমনে করবো। এতক্ষণ ধরে আমি নাম বলতেছি ঠাস ঠাস করে, এটা এটার নাম, এটার নাম, তোমরা কীভাবে বলবো আচ্ছা এটা নাম, এটা এটার নাম, এটা, এই কনসেপ্টটা তোমাদের আজকে আমি বুঝাবো। শুরুতে আমরা করবো নামকরণ দিয়ে। তুমি যখন নামকরণটা ভালো মতো বুঝবে তখন কি হবে, যে তুমি টোটাল কনসেপ্টটা ইজিলি ধরতে পারবে। হ্যাঁ, এখানে আরেকটা কনসেপ্টও আছে, শ্রেণী বিভাগ, আমাদের যৌবযোগের শ্রেণী বিভাগ, সেটা নিয়ে আমি নামকরণে পরে আলোচনা করবো। আগে আমি একটু চিনি যে কে কী রকম, তারপর আমরা গিয়ে ভাগ করি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওকে আমি এভাবে 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 ভাগ করতে পারি, বুঝতে পারছো? আচ্ছা, দেখো নামকরণ, তো নামকরণের ধাপগুলো তোমাদের যেহেতু তোমাদের যোগ্য কম তোমাদের বইয়ে, সো আমি তোমাদের একবারে খুব বেসিক দিয়ে বোঝানোর চেষ্টা করি যে নামকরণ ধাপগুলো আমরা কীভাবে করি। সো প্রথম কথা হচ্ছে আমরা নামকরণটা এই প্যাটার্নে করব, প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস সাফিক্স 1 প্লাস সাফিক্স 2। আমি যদি এই প্যাটার্নটা মনে রাখতে পারি, আমি যে কোনো যোগযোগে নামকরণ করতে পারবো, যে কোনো যোগযোগে নামকরণ। দেখো কত সহজে আমরা নামকরণ শিখবো আজকে। তো প্রথম কথা হচ্ছে প্রিফিক্স কি, ওয়ার্ড রুট কি, সাফিক্স কি। দেখো আমরা আমাদের নিজেদের নাম যখন আমরা রাখি তখন আমরা এরকম চিন্তা করি না যে মনে করো সাকিব খান, নাম্বার 1 সাকিব খান, তাই না? সাকিব সাকিব হচ্ছে কি বলে না, নাম্বার 1 সাকিব খান। তো সাকিব কি মূল নাম, সবাইকে মূল নাম, এটাকে খান হচ্ছে তার বংশের নাম। তো দুইটা পার্ট, সো নামে কি এরকম ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর কি মিডল নেম, অপশনাল থাকে না? সো এই ঘটনাটাই আমরা এখানে দেখব হয়েছে কি, এখানেও একটা মূল নাম থাকবে, ওয়ার্ড রুট, এটা থাকবেই মাস্ট, মূল নাম, এর সাথে একটা সাফিক্স 1ও থাকবে, এটাও ম্যান্ডেটরি। মানে এই দুইটা হচ্ছে আমার ম্যান্ডেটরি, যে কোনো নামকরণে আমার এই দুটো অংশ থাকবেই। বাট প্রিফিক্স আর সাফিক্স 2 থাকলে লিখবো, না থাকলে লিখবো না। সিম্পল, থাকলে লিখবো, না থাকলে লিখবো না। তাহলে দেখি আমাদের কি কি আছে এটাই। ওয়ার্ড রুট কি, একবারে মূল নাম। মূল নাম কি ভাই, আমরা মূল শিকলে কয়টা কার্বন আছে সেটা অনুসারে আমার মূল নাম হবে। যদি মূল শিকলে একটা কার্বন থাকে তখন আমরা লিখবো মিথ, ঠিক আছে। মূল শিকলে যদি 2টা কার্বন থাকে তখন আমরা কি লিখবো, ইথ। মূল শিকলে যদি 3টা কার্বন থাকে তখন আমরা লিখবো প্রোপ। 4টা কার্বন থাকলে আমরা কি লিখবো, বিউট। 5টা কার্বন থাকলে আমরা কি লিখবো, পেন্ট। 6টা কার্বন থাকলে আমরা কি লিখবো, হেক্স। 7টা থাকলে আমরা কি লিখবো, হেপ্ট। 8টা থাকলে কি লিখবো, অক্ট। ওকে, 9টা থাকলে কি লিখবো, নন। 10টা থাকলে কি লিখবো, ডেক। আচ্ছা, আমি একটু নামকরণটা ইংলিশেই বেশি করি, কারণ এখানে ইংলিশের অ্যালফাবেটিক্যাল ভাওয়েল কিছু রুলস আছে, এই জিনিসগুলোকে তুমি যদি একটু ফিল করতে চাও তাই তুমি ইংলিশে লেখাটা বেটার। বাট তোমরা বাংলাটা আশা করি তোমরা নিজেরাই লিখতে পারবে, এটা আমার না লিখলেও হবে। তাও যদি সমস্যা আমাকে কমেন্টে জানিও, আমি আরেকটা ভিডিও দিয়ে দেবো। ওকে, আচ্ছা দেখো, তো সেটা হচ্ছে মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক, নন, ডেক। আমরা এইভাবে শিখবো। কীভাবে শিখবো বলো, 1টা কার্বন থাকলে মিথ বলবো, 2টা থাকলে ইথ, 3টা থাকলে প্রোপ, 4টা থাকলে বিউট, 5টা থাকলে পেন্ট, 6টা থাকলে হেক্স, 7টা থাকলে হেপ, 8টা থাকলে অক্ট, 9টা থাকলে নন, 10টা থাকলে ডেক। গেল, ভালো কথা। এখন সাফিক্স 1-এ কী হবে, সাফিক্স 1-এ হচ্ছে তোমার বন্ড অনুসারে নাম হবে। কি অনুসারে, বন্ড, মনে রাখবা। যদি সিঙ্গেল বন্ড থাকে, সিঙ্গেল বন্ড থাকে, একটা বন্ড সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন কি বন্ড, সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন কি বন্ড, সিঙ্গেল বন্ড থাকে, তখন কি নাম হবে, এন। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে নাম কি হবে, এন, মনে রাখবা। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকলে নাম কি হবে, এন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সিঙ্গেল বন্ড থাকলে নাম দিব আমরা এন। তারপরে যদি ডাবল বন্ড থাকে, যদি কি বন্ড থাকে, ডাবল বন্ড, ঠিক আছে। দেখো ডাবল বন্ড থাকলে ডাবল বন্ড,
কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে কি হবে ইন, ডাবল বন্ড থাকলে কি হবে ইন, বুঝতে পারছো? ওকে, ডাবল বন্ড থাকলে হবে ইন। আর যদি কি থাকে ট্রিপল বন্ড, যদি কি থাকে ট্রিপল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, তখন কি হবে আইন, তখন কি হবে আইন। তাহলে সিঙ্গেল বন্ড থাকলে আমরা লিখবো এন, কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে লিখবো ইন, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে কি লিখবো আইন। তার মানে এই দুটো হচ্ছে আমাদের একবারে ম্যান্ডেটরি, আমাদের নামকরণে একবারে ম্যান্ডেটরি পার্ট হচ্ছে এটা, বুঝতে পারছো? আচ্ছা, এখন আসি সাফিক্স। দেখো সাফিক্স টুতে, সাফিক্স টুতে কি হচ্ছে আমাদের এইখানে মনে রাখবা সাফিক্স টু আমাদের একবারে মেইন একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। আমার ফাংশনাল গ্রুপ থাকলে আমরা কি সাফিক্স টুতে অ্যাড করো ফাংশনাল গ্রুপ, বা কি এটাকে কি বলে কার্যকরীমূলক, কি বলে কার্যকরীমূলক, এই নামটা আমরা অ্যাড করব এখানে। যেমন কি কি তোমাদের বইয়ে যে কয়টা আছে সেই অনুসারে যদি আমি বলি যে আমরা যদি অ্যালকোহল থাকে, কি থাকে অ্যালকোহল, বা তোমার যদি দেখো যে ওএইচ গ্রুপ আছে, কি গ্রুপ আছে ওএইচ, হ্যাঁ, তখন তুমি নাম কি দিবে অল, তখন তুমি কি নাম দিবে অল, অ্যালকোহলের অল, এভাবে মনে রাখবা, ঠিক আছে? আর যদি কি থাকে অ্যালডিহাইড মানে সিএইচও, তুমি যদি দেখো এটা আছে তখন নাম কি দিবা এল, তখন নাম কি দিবা এল, ঠিক আছে? আর যদি দেখো যে না ওইক অ্যাসিড আছে, কি আছে ওইক অ্যাসিড মানে কি সি ডাবল ওএইচ কুহু, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড যেটা বলে, তো তুমি তখন নাম দিবা কি, এটা আমি নামটা লিখে দিচ্ছি, আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিড। যদি তুমি দেখো যে কার্বক্সিলিক অ্যাসিড আছে তখন তুমি এটা কি লিখবা ওইক অ্যাসিড, কি লিখবা ওইক অ্যাসিড, বুঝতে পারছো? তাহলে কি দেখালো যে কার্যকরীমূলক তোমার যদি থাকে অ্যালকোহল, মনে রাখবা কার্যকরীমূলক তোমার যদি হয় মনে করো অ্যালকোহল, তখন তুমি কি দিবা ওএইচ, যদি অ্যালডিহাইড তখন কি দিবা সিএইচও, যদি কার্বক্সিলিক অ্যাসিড থাকে সি ডাবল ওএইচ, তখন নাম কি দিবা বলো তো ওইক অ্যাসিড। তাহলে ফাংশনাল গ্রুপ যদি থাকে তাহলে তুমি নামটা দিবা, বুঝতে পারছো? আচ্ছা, আর তোমার যদি প্রিফিক্স বলি যে প্রিফিক্সে কি থাকবে সেটা আমার মনে রাখবা শাখা। তো শাখাটা তোমার কি কি থাকতে পারে, তোমাদের মেইন একটা কথা মনে রাখবা অ্যালকাইল, এটা কিন্তু একটা প্রিফিক্স, হ্যাঁ, কার্বন চেনের মাঝখানে উপরে কার্বন থাকলে তখন এটা অ্যালকাইল, তখন এটার নাম কি হয় মনে করো যে তুমি কার্বন একটা কার্বন শাখা, তখন নাম কি হবে মিথাইল, দুইটা কার্বন শাখা তাহলে কি হবে ইথাইল, এটার নামকরণ আমরা দেখবো। তো অ্যালকাইল বা এটাকে আমরা কি বলি বলো তো, আর ধার প্রকাশ করি, তাই না? একটু আগে এটা দেখলাম। আচ্ছা, এছাড়া তোমাদের আছে হ্যালোজেন আছে এক্স, হ্যালোজেনের মধ্যে কি আছে বলো তো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাই না? তো হ্যালোজেনের ডাক নাম আমরা সুন্দর বলে বলবো হ্যালো, হ্যালোজেনের ডাক নাম কি বলো হ্যালো। হ্যালো কীভাবে দেখো, ফ্লোরিনকে থাকলে আমরা কি বলবো, বাংলা লিখে দেই সুবিধা হবে ফ্লোরো, ঠিক আছে? ক্লোরিনকে আমরা কি বলবো ক্লোরো, ক্লোরিনকে আমরা কি বলবো ক্লোরো। ইংলিশ ভার্সন তো অবশ্যই লিখতে পারবো, আমি একটু চেষ্টা করতেছি বাংলা ইংলিশ মিক্স করে লিখতে মোটামুটি, যাতে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুই ভার্সনেরই সুবিধা হয়, বুঝতে পারছো? আর অসুবিধা হলে আমাকে একটু জানাবে, আমরা আয়োডো বলতে পারি। তো আমাদের এই মানে তোমাদের 9-10-এর জন্য এই কিছু নাম জানলেই তোমাদের মোটামুটি দেখবো হয়ে গেছে। সো এই একবারে বেসিক জিনিসটা তুমি যদি মাথায় রাখতে পারো, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা পজ করে নোট করে নিও, হ্যাঁ, এই কনসেপ্টগুলো তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে তুমি নামকরণ অনেক ইজি হবে। এখন আসি আমি একটু কয়েকটা কনসেপ্ট ইউজ করে নামকরণ যাই। নামকরণ আরও কিছু নিয়ম আছে যেটা আমরা ধাপে ধাপে দেখবো, আমরা বেসিক স্ট্রাকচারটা শিখলাম, এখন আমি দেখি নামকরণ করি। দেখো আমি যদি সিম্পলভাবে বলি তোমাকে যে ভাইয়া এই স্ট্রাকচারের নাম কি হবে, দেখো আমি হাইড্রোজেনগুলো দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। সেটা হচ্ছে কি, আমি যখন একটা নামকরণ করতে যাব আমার মাথায় কিছু বিষয় নিয়ে আসতে হবে, হ্যাঁ, কিছু বিষয় নিয়ে আসতে হবে। আমি একটা স্ট্রাকচার দেখার সাথে সাথে চিন্তা করব ভাই, এক নম্বরেই আমার ফার্স্ট একবার একটা স্ট্রাকচার দেখে চিন্তা করব যে ভাই মূল শিকলে কয়টা কার্বন, আমি কী হিসাব করব মূল শিকলে কয়টা কার্বন, এটাকে দেখব কয়টা কার্বন, মানে আমি মূল শিকলে কয়টা কার্বন এটাকে দেখব। তারপর দেখব কি বলতো নাম্বারিং করব, যে হ্যাঁ আমার ব্রাঞ্চ থাকলে, ঠিক আছে, নাম্বারিং করবো না, ব্রাঞ্চ থাকলে কোন জায়গা থেকে কাছে আসবে। তারপরে গিয়ে কি আমি নামকরণ করব, 3 নম্বর স্টেপে গিয়ে আমি কী করবো নামকরণ, ধরেই আমি নামকরণ করবো না, আমার আগে মাথায় এই 2টি স্টেপ নিয়ে আসতে হবে যে মূল শিকল আমার কয়টা কার্বন আছে। তাহলে আমার এখানে মূল শিকলে কয়টা কার্বন আছে দেখো তো, 1টা 2টা 3টা 4টা, দেখো মূল শিকলে কয়টা কার্বন গেল। তারপর আমি দেখবো নাম্বারিং, কোথেকে নাম্বারিং করবো, এখন এখানে কোনো ব্রাঞ্চ নাই, আমার নাম্বারিংয়ের প্যারাও নাই, তাহলে এটার নাম কি হবে দেখো,
আমি যদি সিম্পলভাবে বলি এটার নাম হচ্ছে 4টা কার্বন আছে। দেখো আমি ধাপে ধাপে করব। আমার ধাপটা কি ছিল মনে আছে? আমার ধাপটা কি ছিল যে প্রিফিক্স ওয়ার্ড রুট সাফিক্স অন সাফিক্স টু। আমার ওয়ার্ড রুট আর সাফিক্স অন হচ্ছে ম্যান্ডেটরি। তো ভাইয়া আমার এখানে কোনো প্রিফিক্স আছে, ব্রাঞ্চ আছে? নাই। ওয়ার্ড রুট কি? দেখো ওয়ার্ড রুট কয়টা কার্বন এখানে? 4টা কার্বন। 4টা কার্বনের ওয়ার্ড রুট কি হয়? বিউট। 4টা কার্বনের ওয়ার্ড রুট কি হয়? বিউট। আচ্ছা এখন এটা সব সিঙ্গেল বন্ড, তাহলে কি হবে? এন। তাহলে কি হবে? এন। আমি এটাকে বলছি এই যে সিঙ্গেল বন্ড থাকলে এন হয়, তাহলে কি হলো? বিউটেন। ক্লিয়ার? বুঝতে পারছো? দেখছো বিউটেন নামটা কীভাবে আসছে? দেন এই সেম স্ট্রাকচারটা চিন্তা করো। আমি তোমাকে যদি বলি বিউটেনের এখানে এখান থেকে 2টা হাইড্রোজেন বাদ দিলাম আমি, হ্যাঁ, কি হবে? ডাবল বন্ড দিলাম, তাহলে কি হবে? দেখো একটা জায়গায় চেঞ্জ আসবে, সেটা কী হয়ে যাবে বলো তো? বিউটিন। কারণ দেখো আমার মূল শিকলে কার্বন কি আছে? সেম আছে, শুধু কি হয়েছে? আমার ডাবল বন্ড আসছে না, এই জন্য কী চেঞ্জ হয়েছে? আমার সাফিক্স ওয়ান চেঞ্জ হয়ে গেছে, বিউটিন হয়ে গেছে। কনসেপ্টটা কি ইজি না একবারে? সেমভাবে আমি যদি করতে চাই যে আমি একটু সেমভাবে একটু সাজাই দেই, দাঁড়াও, যদি সেমভাবে তোমাকে একটু বলি যে ভাই দেখো এইটা কি হয়ে যাবে যখন ট্রিপল বন্ড হবে, বা তখন এটা কি হচ্ছে দেখো তো? ট্রিপল বন্ড। এই যে ট্রিপল বন্ড, তখন তুমি এখন দেখো মনে মনে নামটা ঠিকই বলে ফেললা, এটা কী হয়ে যাবে বলো তো? বিউটাইন। আমি জানি তুমি স্ক্রিনের সামনে বসে নাম তোমার মাথা অলরেডি এসে পড়ছে, এটার নাম বিউটাইন। চিন্তা করার কিচ্ছু নাই, তাই না? আচ্ছা এখন দেখো এখানে একটু চিন্তা করতে হবে তোমাদের, যদিও তোমাদের লেভেলে নাই, বাট আমি একটু বলি। এখানে তুমি যদি একটু হাই লেভেল স্টাডি করো তখন দেখবা এই যে আমি নাম্বারিংটা এখানে র্যান্ডমলি করছি 1 2 3 4, বাট এখানে আমি নাম্বারটা র্যান্ডমলি করতে পারবো না। এই জায়গায় তোমাদেরকে বুঝাবো, এই জন্য আমি এখানে কিছু বলি নাই। দেখো আমি যদি 1 2 3 4 হিসাব করি তখন এটা ভুল হবে। কীভাবে ভুল হবে? আমি যদি 1 2 3 4 এভাবে লিখি তাহলে, আর 1 2 3 4 যদি এভাবে লিখি, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। 1 2 3 4 এই দুটো নাম্বারিংয়ের মধ্যে ডিফারেন্স আছে। আমি যদি নাম্বারিং এভাবে করি তার মানে 1 আর 2 এর মধ্যে আমার কী আছে বলো তো? ডাবল বন্ড আছে। আর আমি যদি এভাবে নাম্বারিং করি তাহলে কী হবে? 3 আর 4 ডাবল বন্ড আছে। তাহলে কি বিষয়টা হইলো না? তাহলে আমি কোনভাবে নাম্বারিং করব? মনে রাখবো নাম্বারিং করার ক্ষেত্রে একটা রুলস মাথায় রাখবা, কাছে রাখবো। আমাদের নাম্বারিং করা মানে কি? আমাদের ডাবল বন্ড ট্রিপল বন্ডকে কাছে রাখা, আমাদের ফাংশনাল গ্রুপ থাকলে ওইটাকে প্রায়োরিটি দিয়ে কাছে রাখা, আমাদের না শুধু মানে তোমার প্রিফিক্স থাকলে ওইটাকে তুমি কি নাম্বারিং করে কাছে রাখতে চাবা। মানে মেন কথা ভাই তুমি কাছে রাখতে চাবা, যাকে তুমি প্রায়োরিটি দাও তাকে কাছে রাখবা। তুমি যদি তোমার পড়ালেখাকে প্রায়োরিটি দাও তুমি পড়ালেখা করবা, তুমি যদি মোবাইলকে প্রায়োরিটি দাও তোমার সাথে মোবাইল লাগবা, তাই না? লাইফে তুমি কাকে কাছে রাখো? যাকে তুমি প্রায়োরিটি দাও। বুঝতে পারছো? নাম্বারিংও আমরা সেভাবে করবো, যেভাবে তোমরা লাইফকে যেভাবে তুমি প্রায়োরিটি দিবা। এখন আমি যদি এখান থেকে ধরি আমার তো দূরে চলে যেতেছে ডাবল বন্ড, তাহলে অবশ্যই ভাবে নাম্বারিং করবো। আচ্ছা এখন তোমার ভাইয়া তাহলে নামকরণে কী চেঞ্জ হবে? মানে নাম্বারিং করলে কি এমন অসুবিধা? হ্যাঁ অসুবিধা আছে। কি অসুবিধা আছে? দেখো আমার ডাবল বন্ডের নামে নামকরণ যখন তুমি করবা, আমি একটা স্ট্রাকচার নিলাম, এই দেখো এখানে নেই। আমার ডাবল বন্ডটা যদি এখানে না হইতো, দেখো ডাবল বন্ডটা যদি এখানে না হয় এখানে হইতো, তাহলে কি হইতো? তাহলে কি নাম সেম হয়ে যেত? না। দেখো সবাই একটু মনোযোগ দিবা, ঠিক আছে? হাইড্রোজেন হাইড্রোজেন, তখন নামকরণ কি হইতো? আমি যদি তোমাকে বলি, দুঃখিত, ওকে, তখন নামকরণ কি হইতো বলো? সেম বিউটিন হইতো? না, এখানে বিউটিন হইতো না। এখানে কি হইতো? বিউট 4টা কার্বন জন্য হইতো। দেন আমি যদি এখান থেকে নাম্বারিং করি, দেখো 1 2 3 4, আর এখান থেকে নাম্বারিং করলে 1 2 3 4, তাহলে আমি দুইভাবে নাম্বারিং করে কি পাইতেছি? ডাবল বন্ড 2 আর 3 এর মাঝখানে পাইতেছি না? তার মানে কি বুঝতেছি বলো তো? সেম যেভাবে নাম্বারিং করি না সেম। তাহলে দিল খুশ, তোমার ইচ্ছা মতো নাম্বারিং করো, 1 2 3। এখন তুমি বলো ভাই তাহলে নামকরণে এটা কি এমন ইফেক্ট আসবে? আসবে। যখন 2 নম্বরের ডাবল বন্ড 2 3 এর মধ্যে আমি 2টা লিখবো, মানে কাছেটা লিখবো অলওয়েজ, তখন আমরা এটাকে কীভাবে লিখি বলো তো? বিউট 2 ইন, মানে আমার পজিশনটা লিখতে হবে, তারপর কি লিখতে হবে ডাবল বন্ডের কথা। তাহলে বিউট 2 ইন। সেমভাবে এটা কিন্তু বিউট 1 ইন হইতো, কিন্তু 1টা আমরা লিখি না। তোমরা ম্যাথ করার সময় কী লেখো? মনে করো x + 2x + 3x, এক্স আগে কী লেখো? 1x লেখো না। সেমভাবে এটাও আমরা 1টা লিখবো না, আমরা কী লিখবো? বিউট ইন। ঠিক আছে? ট্রিপল বন্ড যদি মাঝখানে থাকতো তাহলে কি হতো? বিউট 2 আইন। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? ওকে, সেমভাবে আমি যদি ফাংশনাল গ্রুপের জন্য নামকরণ করি, এখন দেখো এই যে এখানে আছে এইটাকে দেখো একটু, আমি সেমভাবে এটা নিয়ে আসি বিউট, এখানে যদি নিয়ে আসি এটা এইচ বাদ দেই, এখানে আমি ওএইচ নিয়ে আসলাম। ঠিক আছে? তাহলে এখন চিন্তা করার নাম কি হবে? খুবই সিম্পল। কয়টা কার্বন? 4টা। 4টার জন্য কি হয়? বিউট।
সবাই সিঙ্গেল বন্ড কি হবে এন, অ্যালকোহলের কি হবে ওএইচ, ফাংশনাল গ্রুপ আছে, এত ফাংশনাল গ্রুপ ছিল না, সাফিক্স ইউজ করি না, এখন ইউজ করবো, তাহলে কি হবে অল। তাহলে এখানে দেখো বিউটানিয়ল, কেমন কেমন শোনাচ্ছে তাই না? দেখো এটা রুলস আছে, মনে রাখবা যে দুইটা ভাওয়েল সেম বা সেম ভাওয়েল যদি পাশাপাশি থাকে আমার আগের ভাওয়েলটা বাদ চলে যায়, এই রুলসটা মাথায় রাখবা। হ্যাঁ, তো কি কি এটা মনে রাখবে, এ ই আই ও ইউ ওয়াই, এই দুটো ওয়ার্ড যদি পাশাপাশি থাকে তাহলে আমার আগের ভাওয়েলটা বাদ চলে যাবে, তাহলে কি হইতেছে এটা ক্রস। তখন আমরা এটাকে কী লিখবো বলো তো, বিউটানল। দেখো আমি তোমাকে ইংলিশে লেখা কেন শেখাচ্ছি বুঝছো, কারণ ইংলিশে আমি নিয়মটা বলতে পারবো, আর বাংলা শিখলে আমি বলতাম মনে রাখবা তোমরা এটা নল হয় না, এটা আমার মনে রাখার দরকার নাই, আমার যেটা মেইন বেসিক আমার সেটা মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? ওকে, তো বিউটানল। তো সেমভাবে আমি যদি এটাকে বলি যে একটা একটা কুহু দিয়ে দেই, কুহু কি হবে দেখো, মানে একটা ওইক অ্যাসিড দিয়ে দেই, এখন কুহু দিয়ে দিলে এটা কী হবে বলো তো, তুমি কি বলবা এটা কি হবে? কি মাথায় বলতে কি বিউটানিক অ্যাসিড মনে হচ্ছে? না, বিউটানিক অ্যাসিড হবে না। এটা কেন হবে না? কারণ এই কুহুতে একটা কার্বন আছে, এই কার্বনকেও তোমার কাউন্ট করতে হবে। তার মানে এখানে কয়টা কার্বন হবে বলো তো? 5টা কার্বন। 5টা কার্বন হইলে তখন নাম কি হয় আমার? পেন্ট। মুশকিলে কার্বনের নাম কি হয় অনুসারে? পেন্ট। সবগুলো সিঙ্গেল বন্ড এন। ই আমি লিখবো না, আগে থেকে আমি এখন রুলসটা জানি, কারণ আমি ওইক অ্যাসিডের ও আসবে, ই আর ও আসলে আগে এটা বাদ চলে যাবে, তাহলে কি হবে? পেন্টানোইক অ্যাসিড। কি হবে বলো? পেন্টানোইক অ্যাসিড। আশা করি তোমরা বুঝতে পারছো। সেমভাবে আমি যদি এখন একটা প্রিফিক্স যুক্ত কোনো ইয়া দেই, তোমার কি বলে এটাকে, সংকেত দেই, হ্যাঁ আমি বিটুইনটাকে নেই বারবার, তাহলে বুঝাতে আমার সুবিধা হবে একটু, তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে মনে করো এখানে হাইড্রোজেন বাদ দিলাম, এখানে ক্লোরিন আছে, কি আছে? ক্লোরিন। ঠিক আছে, দেখো এখানে আমি নাম্বারিংটা বাদ দিছি। তো নাম্বারিং কথা একটু বলি, যেমন এখানেও যেহেতু আমি কপি করছি তো নাম্বারিংটা এখানে আসছে, আমরা কিন্তু এখান থেকে 1 2 3 4 হিসাব করবো না, আমার 1 2 3 4 এখানে হিসাব হবে না। কেন হবে না বলো তো? আমার 1 এখান থেকে হিসাব হবে 1 2 3 4। কেন? কারণ আমার ওএইচ কাছে হবে এখানে 1 নাম্বার, এখান থেকে ধরলে তো 4 নাম্বার যেত, তখন এখানে কি লাগতো জানো? বিউটান 4 অল। কিন্তু আমার এখানে ওএইচকে 1 নাম্বারে না, তাহলে আমি এখানে কি লিখতাম? বিউটান 1 অল, কিন্তু 1 তো লেখা লাগে না আমার, এই জন্য আমি লিখি নাই। বাট এই ওএইচটা যদি এই কার্বনে থাকতো তাহলে কি নাম হইতো? বিউটান 2 অল। এই ওএইচটা যদি এই কার্বন থাকতো তাহলে কি নাম হইতো? বিউটান 3 অল? না, 3 অল না, বিউটান 2 অলই হইতো। কেন? কারণ এই কার্বনে যখন থাকে তখন আমি কিন্তু এখান থেকে হিসাব করবো 1 2। আমার কাছে বুঝতে পারছো তো? আমি সবসময় কাছেরটাকে হিসাব করার চেষ্টা করব। সেমভাবে এখানেও আমার পেন্টানোইক অ্যাসিড, এখানে নাম্বারিং তো এভাবে না। পেন্টানোইক অ্যাসিডের ক্ষেত্রে অলওয়েজ মনে রাখবা COOH হচ্ছে বস, যোগাযোগ সবচেয়ে বড় বস, ওর যেখানে থাকুক না কেন ওর থেকে তোমার 1 শুরু হবে। যাই হোক, এগুলো নিয়ে তোমরা ইন্টারে বা অ্যাডমিশনে ভবিষ্যতে অনেক পড়াশোনা করবে। ওকে, তো এখানে দেখো আমি একটা ক্লোরিন দিছি, প্রিফিক্স আমি কোন নামকরণ এখানে দেই নাই, সো আমি প্রিফিক্স দিছি। সো প্রিফিক্সটা এখানে নামকরণে কি হইতেছে, আমি যদি নাম্বারিং করি তাহলে বাম থেকে ডানে যদি যাই তাহলে আমার এটা 2 নম্বরে আসতেছে, আর ডান থেকে বামে গেলে এটা কয় নাম্বার যাবে? 3 নম্বরে। তা তোমরা বুঝতে পারছো অলরেডি কীভাবে আমি কাছে রাখতে চেষ্টা করব। তাহলে 2 নম্বরে যদি রাখি তাহলে কি নাম হইতেছে দেখো, তোমার এই যে প্রিফিক্সটা এখন আগে লিখতে হবে, কয় নাম্বার আছে? 2 নম্বরে কি আছে? ক্লোরিন। তাহলে কি লিখবো? 2 ক্লোরো। কি লিখবো? 2 ক্লোরো। তারপর কয়টা কার্বন? 4টা কার্বন, তাহলে কি হবে? বিউট। সব সিঙ্গেল বন্ড, তাহলে কি হবে? এন। তাহলে কি হলো? 2 ক্লোরো বিউটেন। খুবই সিম্পল, পেরে গেছো। আসলে কি বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, বুঝতে পারছো। আবার দেখো আমি মনে করো প্রিফিক্সও আছে সাফিক্সও আছে, আমি এখানে একটা এইচকে বাদ দিলাম, এইচকে বাদ দিয়ে এখানে দিলাম OH, এখানে দিলাম OH। এখন চিন্তা করো নাম কি হবে এটার? তাহলে ওটা প্রিফিক্সও থাকবে, সাফিক্সও থাকবে, ওয়ার্ড রুটও থাকবে, সাফিক্স দুইটাই থাকবে, 1 2 থাকবে। তাহলে এখন এটার নাম্বারিংটা কি হবে দেখো, সেটা হচ্ছে এখান থেকে যদি হিসাব করি 1 2 3 4, এখান থেকে সকল 1 2 3 4, কার থেকে হিসাব করবো? কাকে কাছে রাখবো? ক্লোরিনকে না OH-কে? এটা অ্যান্সার খুবই সিম্পল, প্রায়োরিটি। তুমি কাকে প্রায়োরিটি দাও তাকে কাছে রাখতে হবে, তাই না? তো আমার মেইন প্রায়োরিটিকে অলওয়েজ মনে রাখবা ফাংশন গ্রুপ, কার্যগ্রুপ, মাথা, তোমার মাথাকে প্রায়োরিটি দেওয়া লাগবে। তার মানে ওএইচকে আমার কাছে থাকবে কীভাবে? ওএইচ আমার যদি কাছে থাকবে যখন আমি এখান থেকে এক হিসাব করবো 1 2 3 4, তাহলে তখন কি হইতেছে দেখো নামটা, তো আগে অবশ্যই প্রিফিক্সের নাম লিখবো, তাই 3 নম্বরে কি আছে? ক্লোরিন। 3 ক্লোরো। কয়টা কার্বন? 4টা। বিউট, সব সিঙ্গেল বন্ড। এন। ই লিখবো না, আমরা জানি অল লিখতে হবে, ই লেখা যাবে না। তাহলে কি হবে? 3 ক্লোরো বিউটানল। 3 ক্লোরো বিউটানল। বুঝতে পারছো? তাহলে আমার মোট এই কয়টা জিনিস জানলেই, সামনে আরও কিছু আছে, যদি একাধিক, এটাও আমি তোমাদের বলে দিই, যদি একাধিক কি থাকে, ফাংশনাল গ্রুপ থাকে, বা একাধিক যদি কি শাখা থাকে, তখন কি করব? তখন আমাদের একটা জিনিস করতে হবে, ওই শাখার যত নাম্বারে আছে সেই জিনিসগুলোকে জাস্ট আমি উল্লেখ করে দিব। হ্যাঁ,
তারপর আমরা হিসাব করে ডাই ট্রাই এভাবে নামকরণ করব। জিনিসটা খুবই সিম্পল, আমি কিছু নামকরণ দিয়ে দেখাচ্ছি। আমি একটু কঠিন জটিল বা একটু বড় সংকেত দিয়ে দেখাই যাতে তোমরা ছোট সংকেতগুলো আরও সহজে পারো। জাস্ট বেসিকটা জানলে কি হয়, তুমি দেখবো অনেক সহজ লাগবে তোমার মানে কনসেপ্টগুলো সলভ করতে। দেখো এখানে আমি যদি নাম্বারিং করি তাহলে 1 2, আমার ফার্স্ট কাজ কি মূল শিকল, এই যে মূল শিকল এটা নাম্বারিং করলাম, 1 নম্বর 2 নম্বর কী আছে, ক্লোরিন আছে, তাই না? তাহলে কি হবে দেখো, আমি তখন এবার লিখি 1 2, যতগুলো ক্লোরিন আছে সবগুলো পজিশনে একবার লিখবো 1 2। তারপর যেহেতু দুইটা আছে এই জন্য আমি লিখলাম ডাই। দেখো সেম যদি থাকে দুইটা তখন লিখবো আমি ডাইক্লোরো। তাহলে দুইটা যদি সেম থাকে তখন আমি লিখবো ডাই, তিনটা সেম থাকলে আমরা লিখবো ট্রাই, চারটা সেম থাকলে আমরা কি লিখবো, টেট্রা। কি লিখবো, টেট্রা। তাহলে 1 2 ডাইক্লোরো, তারপর কয়টা কার্বন, চারটা, চারটার জন্য বিউট, সিঙ্গেল বর্ণের জন্য এন। তাহলে কি হলো 1 2 ডাইক্লোরো বিউটেন। আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে। এখন মনে করো যে ভাইয়া যে এখন 1 2 ডাইক্লোরো বিউটেন, ঠিক আছে, তাহলে আমার এখানে এটা বাদ চারটা ক্লোরিন দিলাম, মনে করো চারটা ক্লোরিন, এখানে চারটা ক্লোরিন দিলাম, তখন আমি কী লিখবো বলো? তখন পজিশনগুলো দেখো চেঞ্জ হয়ে গেছে, চারটা পজিশন না, চারটাই আমার লিখতে হবে এখানে পজিশন, যে হ্যাঁ 1 এ 2টা 1,1, তারপর কি 2 এ 2টা 2,2, তারপর কি চারটা মানে কি টেট্রা ক্লোরো বিউটেন। সিম্পল। যদি একাধিক ফাংশন গ্রুপ বা কি প্রিফিক্স থাকে তখন আমরা এইভাবে সেটা সলভ করি। আশা করি তোমরা বুঝতে পারছো। একটা জিনিস দেখাবো তোমাদের, সেটা হচ্ছে এভাবে ঠিক ফাংশনাল গ্রুপও থাকতে পারে, মানে তোমার কার্যকরী মূল্য কেমন থাকতে পারে, কিভাবে দেখো। তো আমি 3টা কার্বন দিয়ে যদি দেই এটা OH, দেখো আমি এখানে 2টা OH দিলাম, তাহলে এটার নাম কি হবে? 2টা OH দিলে আমার নাম কি হবে দেখো। এখানে আমার মূল শিকলে কয়টা কার্বন, যেহেতু আমার শাখা নেই, মূল শিকলে 3টা কার্বন, তাহলে কি হবে প্রো। তারপর সব সিঙ্গেল বন্ড, তাহলে কি হবে এন। আমি লিখবো না, কারণ এরপর আমার অল আসবে, আমি জানি এরপর অল আসবে, তো এটা বাদ চলে যাবে। তাহলে কয় নম্বর পজিশন আছে OH, এটা তোমার লিখতে হবে 1 2। 1 নম্বরে আছে, 2 নম্বর কাছে রাখবে, এখান থেকে হিসাব করলে তো 2 3 হিসাব, কাছে হিসাব রাখতে হবে। তাহলে 1 নম্বর 2 নম্বর, তাহলে 1 2, দুইটার জন্য ডাই, তারপর অল। তাহলে কি হচ্ছে প্রোপান 1 2 ডাইঅল। কী হইতেছে বলো তো, প্রোপান 1 2 ডাইঅল। তো এটা গেল আমাদের মোটামুটি বেসিক। আশা করি তোমরা বুঝতে পারছো। তাও যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানিও, ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের এটা সলভ দিতে। বুঝতে পারছো? আচ্ছা, তো আমাদের নামকরণ মোটামুটি শেষ। আর হচ্ছে তোমার এখানে সাথে আমাদের পাশাপাশি আমরা শুধু যৌগযোগের কনসেপ্টগুলো দেখলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যৌগযোগের শ্রেণী বিভাগ, যে যৌগযোগ এত নামকরণ করলাম এটা কীভাবে ভাগ করে। সো প্রথম কথা, জৈব যৌগ ভাগের একবারে প্রথম ভাগে কি আছে বলো তো, অ্যালিফেটিক, কি আছে অ্যালিফেটিক, আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক। অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। আচ্ছা, অ্যারোমেটিক আর অ্যালিফেটিকের কনসেপ্টটা কি, ঠিক আছে দেখো, অ্যালিফেটিক আর অ্যারোমেটিকের কনসেপ্টটা কি, খুবই সিম্পল। এখন এখানে তোমাদের বইয়ে একটা কথা আছে, অ্যালিফেটিক তেল চর্বি একটা সংজ্ঞা আছে, বাট সংজ্ঞাটা আমি বলবো অ্যাকুরেট না, এটা একটু ভুল। অ্যালিফেটিক কথাটা অ্যালিফিন কথা থেকে আসে, এবং এটার যে তেল চর্বি মিনিং সেটা ঠিক আছে, এটা উৎসগত হিসাব করলে ঠিক আছে, কিন্তু অ্যালিফেটিকের আসলে কোনো সংজ্ঞা নাই। অ্যালিফেটিকের কোনো সংজ্ঞা আসলে নেই। তাহলে স্যার এটা অ্যালিফেটিকের সংজ্ঞা নেই, এটা কীভাবে সম্ভব? আছে, বাট এটা সংজ্ঞা করার আগে তোমাকে অ্যারোমেটিকের সংজ্ঞাটা করতে হবে। মানে অ্যাকচুয়ালি সংজ্ঞা আছে অ্যারোমেটিকের কি, এটা হাকেল তত্ত্ব, যেটা তোমরা এইচএসসিতে পাবে। সেটা নিয়ে আমি এখন খুব বেশি কথা বলবো না, জাস্ট একটু হালকা উপরে বলতেছি যে হাকেল তত্ত্ব মানে হচ্ছে ও ব্যাখ্যা করে যে অ্যারোমেটিক কাকে বলে, বা অ্যারোমেটিক যৌগ কারা হবে, বা অ্যারোমেটিসিটি কারা দেখাবে। তো এখানে কিছু কনসেপ্ট আছে, যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকলে সে সকল যৌগকে আমরা অ্যারোমেটিক যৌগ বলি। এটা অনেক কঠিন হয়ে যাবে তোমাদের জন্য, যেটা তোমাদের বইয়ে কী লিখছে, বেনজিন বা বেনজিন জাত যৌগকে আমরা অ্যারোমেটিক বলি। সো এটা পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট না, পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন যে সকল কাঠামোতে থাকবে। সো এটা অনেক ব্যাখ্যা তোমরা ইন্টারে পাবে, এটা চিন্তা করার দরকার নেই। তোমরা আপাতত খালি বেনজিনের কথা মনে রাখো, যে বেনজিন জাত যৌগ যারা, তারা হচ্ছে কি অ্যারোমেটিক, এবং যারা অ্যারোমেটিক না তারা হচ্ছে অ্যালিফেটিক। কী মনে রাখবো বলো তো, যারা অ্যারোমেটিক না তারা হচ্ছে অ্যালিফেটিক। বুঝতে পারছো? এটা হচ্ছে অ্যালিফেটিকের সংজ্ঞা। এবং এই অ্যালিফেটিক এটাকে আমি 2 ভাগে ভাগ করতে পারি। অ্যালিফেটিককে আমি 2 ভাগে ভাগ করতে পারি। কি সেটা হচ্ছে মুক্ত শিকল, সেটা হচ্ছে কি মুক্ত শিকল, আরেকটা হচ্ছে
বদ্ধ শিকল, যেটাকে আমরা ইংলিশে কি বলি ওপেন চেইন, এটা হচ্ছে ক্লোজ চেইন। ওপেন চেইন আর এটা হচ্ছে ক্লোজ চেইন। এই যে মুক্ত শিকল বদ্ধ শিকল, এটা নিয়ে যদি আমি একটু বলি তোমাকে, এখানে একটা কনসেপ্ট আছে। বদ্ধ শিকলের নামকরণটাও তোমাদের একটু দেখাই দেই আমি। দেখো মুক্ত শিকল মানে আমরা এখন যা স্ট্রাকচার রাখছি যে হ্যাঁ দুই সাইডে কি থাকবে বলো তো, মুক্ত থাকবে, দুই সাইডে মুক্ত থাকবে, সেটাকে আমরা কি বলবো, মুক্ত শিকল। আর বদ্ধ শিকল কি, এটা ক্লোজ থাকবে, এটা একটা কি থাকবে, ক্লোজ, এইটা ক্লোজ থাকবে, বুঝতে পারছো, এটা ক্লোজ, এখানে কোনো ইয়া নেই, মানে দুই সাইডে কার্বন হাত খালি নেই, হ্যাঁ ক্লোজ একটা স্ট্রাকচার থাকবে। তো এই বদ্ধ শিকলের নামকরণ নিয়ে তোমাদের একটু একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই। আমরা যা নামকরণ শিখছি এতক্ষণ সব সেম থাকবে, শুধু কি করবে জানো, একটা কাজ করতে হবে, ওয়ার্ড রুটের আগে সাইক্লো লাগাই দিবা, আর কিছু না, ওয়ার্ড রুটের আগে সাইক্লো লাগাই দিবা। কিভাবে দেখো, আমি যদি নর্মাল নামকরণ করি, এটা তিনটা কার্বন, তিনটা কার্বনের জন্য কী হবে, প্রোপ, সবগুলো সিঙ্গেল বন্ড, তাহলে এন, খালি এর আগে আমি একটা সাইক্লো লাগাই দিলাম, শেষ, সাইক্লো প্রোপেন, সিম্পল। এখন আমি যদি বলি নর্মালি চিন্তা করো যে এই স্ট্রাকচারটাকে সেম রাখি, খালি হাতগুলোতে হাইড্রোজেন হবে, তোমরা একটু এটা ফিল আপ করো নোট করার সময়, ডাবল বন্ড দিলাম, তো এটার নাম কি বলো, এটার নাম কি, তিনটা কার্বন থাকলে কি হয়, প্রোপ, ডাবল বন্ড আছে ইন, তাহলে কি হবে, সাইক্লো প্রোপিন। সহজ, বুঝতে পারছো আমার কথা, সিম্পল, জাস্ট নর্মালি ওয়ার্ড রুটের আগে কী দিবা, সাইক্লো, আর কোনো কাজ নেই, ওয়ার্ড রুটের আগে সাইক্লো। এখন মনে করো যে এই স্ট্রাকচারটায়, এই যে এই স্ট্রাকচারটায়, এই স্ট্রাকচারটা মনে করো আমি একটু ঘটনা ঘটাই একটা, ঠিক আছে, কি ঘটনা, ক্লোরো, ক্লোরো দিয়ে দিই, মনে করো এখানে একটা ক্লোরো দিয়ে দিলাম, কি কঠিন লাগতেছে, ক্লোরো দিলে কি কঠিন হবে খুব বেশি না, কঠিন কিছুই নেই, ক্লোরো থাকলে আমার নাম কি হওয়ার কথা ছিল, ক্লোরো হওয়ার কথা ছিল না, সামনে ক্লোরো দিয়ে দিলাম, প্রিফিক্স, ঠিক আছে, ওকে। সো ক্লোরো সাইক্লোপ্রোপেন, আর কোনো কাজ নেই, ওয়ান ক্লোরো, ওয়ান লেখা লাগবে না আবার। সো এটা হচ্ছে বদ্ধ শিকল, এবং বদ্ধ শিকলকে দুই ভাগে ভাগ করা হয়। যদি মনে করো যে এখানে কার্বন, দেখো এখানে তিনটায় কার্বন আছে, বাট তিনটা কার্বনের জায়গায় যদি একটা কার্বন না থাকে, অক্সিজেন থাকে, ভিন্ন একটা মূলক থাকে, ভিন্ন, ভিন্ন মানে আমরা ল্যাটিনে বলি হেটারো, ভিন্ন মানে কি বলি, হেটারো, তখন এটাকে হোমোসাইক্লিক বলি, এটাকে বলি হেটারোসাইক্লিক। মানে এটা হচ্ছে তোমার হোমো মানে যখন বলতেছি তার মানে কি সমান, সব এই বদ্ধ শিকলের এইগুলো কি কার্বন থাকবে, আর যদি এই কোণে কার্বন না থাকে অন্য একটা মূলক থাকে, তখন এটাকে আমরা কি বলতেছি, হেটারো, তখন আমরা কি বলতেছি, হেটারো, ঠিক আছে। যেমন কার্বনের আমি যদি বলি যে আমার চারটে স্ট্রাকচারের মধ্যে চারটা কার্বন দিয়ে এটা সাইক্লিক কম্পাউন্ড করলাম, এটা কি বলতো, হোমো না হেটারো, এটা হোমো, ঠিক আছে, হোমোসাইক্লিক। আর আমি যদি কার্বনের একটার মধ্যে কার্বন না দিয়ে আমি অক্সিজেন দিয়ে দিলাম, তখনই সেটা কী হয়ে যাবে বলো তো, হেটারো, তখনই মনে রাখবে এটা কী হয়ে যাবে বলো তো, হেটারো। বুঝতে পারছো আমার কথা, সিম্পল, আর কিচ্ছু না, ওকে। তাহলে আমরা দেখলাম অ্যালিফিটিক দুই প্রকার, একটা মুক্ত শিকল, একটা কি বদ্ধ শিকল। আর হোমো হেটারো যখন বললাম তখন দেখো অ্যারোমেটিকও সেম, ঠিক আছে, অ্যারোমেটিকও কি সেম, একটা হবে হোমো, একটা হবে কি হেটারো। হ্যাঁ, হোমোটা কি, বেনজিন রিং চিন্তা করো, বেনজিন রিং, ডাবল বন্ড, ডাবল বন্ড, কার্বন ডাবল বন্ড। তাই দেখো বেনজিন রিংয়ের সবগুলোতে কি আছে, কার্বন, এখানে হাইড্রোজেন আছে, প্রতিটা কার্বনে কিন্তু একটা করে হাইড্রোজেন আছে, আমি দেই নেই, ওকে। তো এই রিংয়ের সবগুলোতে কি আছে বলো তো, কার্বন, বাট কোনো একটা বেনজিন স্ট্রাকচারটাই আছে, জাস্ট কার্বনের জায়গায় যদি অন্য কোনো এলিমেন্টস আসে, কার্বনের জায়গায় যদি অন্য কোনো এলিমেন্টস আসে, তখন এটা আমরা কি বলতেছি, হেটারো, তখন আমরা কি বলতেছি, এটাকে হেটারো। তাহলে দেখো এটা যেমন, এটার নাম হচ্ছে পিরিডিন, এটার নাম হচ্ছে কি বলতো, পিরিডিন, এটা বেনজিন, এর নাম কি পিরিডিন, অনেক সময় সংকেত আসতে পারে যে পিরিডিনের সংকেত কি, ঠিক আছে, এটা হচ্ছে পিরিডিন। তো এটা হোমো, এটাকে আমরা কি বলতেছি বলতো, হেটারো। তার মানে অ্যারোমেটিকের মধ্যে দুই প্রকার, বুঝতে পারছো, কার্বোসাইক্লিক বলে, হেটারোসাইক্লিক বলে, ক্লিয়ার, ওকে। তারপরে মুক্ত শিকল আবার কি আমি ভাগ করতে পারি দুই প্রকার, ঠিক আছে, একটা কি সম্পৃক্ত, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। ইংলিশ ভার্সনের জন্য বলি, একটা হচ্ছে স্যাচুরেটেড, এটা হচ্ছে আনস্যাচুরেটেড, সম্পৃক্ত, আর একটা হচ্ছে কি অসম্পৃক্ত। তো সম্পৃক্ত অসম্পৃক্ত কথাটার মানে কি, এই বেসিকটাকে একটু বুঝো ভাইয়া। সম্পৃক্ত মানে হচ্ছে আর অ্যাড করা যাবে না, মানে আর কেউ বুঝতে পারবে না, সম্পৃক্ত দেবো না, আর কোনো দ্রব্য যোগ করা যাবে না। তো আমি আমার ক্লাসরুম ফুল, অফলাইনে ক্লাসরুম ফুলে ব্যাচ আমি আর কাউকে নিব না, মানে সম্পৃক্ত ব্যাচ, বুঝতে পারছো, এখানে আর কোনো স্টুডেন্ট নেওয়া যাবে না। তো এটা কি হয় যে সম্পৃক্ত মানে হচ্ছে আমার কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, মানে সিঙ্গেল বন্ড থাকা মানে কি, এখানে কর আসতে পারবে না। তাহলে সম্পৃক্ত কে, অ্যালকেন, সম্পৃক্ত কে বলো তো, অ্যালকেন, সিঙ্গেল বন্ড।
আর অসম্পৃক্ত আমি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডাবল বন্ড দ্বিবন্ধন, আরেকটা হচ্ছে কি বলতো ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন। কি না কেন দেখো, ডাবল বন্ড হওয়া মানে কি, ডাবল বন্ড হওয়া মানে কিন্তু এখানে বন্ড ডাবল বন্ডের একটা পাই বন্ড ভেঙে এখানে আরও নতুন পরমাণু বা মূলক আসতে পারে, বুঝতে পারছো? আর ট্রিপল বন্ড মানে হচ্ছে সেম, এখানে আরও আসার সুযোগ আছে, মানে আরও আসার এই যে সুযোগ আছে, এই জন্য বলতেছে আমরা অসম্পৃক্ত। অসম্পৃক্ত মানে কি, আমার ব্যাচটা খালি, ওই ব্যাচে আরও স্টুডেন্ট আসতে পারবে, অসম্পৃক্ত ব্যাচ। সেমভাবে এখানে আমার ডাবল বন্ড আছে, তার মানে একটা পাই বন্ড আছে, এটা ভাঙলে কী হবে বলো তো, অন্য কোনো পরমাণু আসবে, দুই সাইডে দুই কার্বনে যুক্ত দিতে পারবে। এখানেও কি অন্য কোনো পরমাণু, চারটা পরমাণু এসে যুক্ত দিতে পারবে এখানে। তার মানে এটা কি ডাবল বন্ড আর ট্রিপল বন্ড, এই দুইটাকে আমরা কী বলতেছি, অসম্পৃক্ত। জিনিসটা খুবই সিম্পল, ক্লিয়ার? আর নামকরণ তো আমাদের অলরেডি করানো শেষ। তার মধ্যে মোটামুটি আমরা চিনলাম যৌগ কী বা সমগোত্রীয় শ্রেণী, তারপর কার্যকরীমূলক, তারপর হচ্ছে কি শ্রেণী বিভাগ। তোমাদের সুন্দর করে খাতায় এগুলো সব যা ক্লাস করালাম এগুলো নোট করবে, বইয়ের থেকে সংজ্ঞাগুলো নোট করবে। এখন বই একটু ভুল থাকলেও কিছুটা তোমার বইয়ের মতো লিখতে হবে, কারণ তোমাদের নাম্বারটা পাওয়াটা নির্ভর করে আসলে বইয়ের মতো লেখাটা। সো তোমরা বইয়ের মতো একটু নোট করে ফেলো। এর পরের ক্লাসে, আজকের লেকচার এটা ছিল এই লেকচার প্রথম পার্ট, এর পরের পার্টে আমরা শুধু বিক্রিয়া আলোচনা করব এবং তোমরা কমেন্টে জানাবে এই টপিকে কোনো সমস্যা আছে কি না, আমি পরের লেকচারের সাথেও এটা অ্যাড করার চেষ্টা করব। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই থাকলো। আর সেকেন্ড লেকচারে আমি তোমাদের সব বিক্রিয়া নিয়ে, সব বিক্রিয়ার সব সমস্যা নিয়ে আলোচনা করব। তোমাদের যদি এখন কোনো কমেন্টও থাকে যে ভাই এই বিক্রিয়াগুলো একটু আলোচনা করার জন্য, তাও কমেন্টে জানিয়ে দাও। তোমাদের কমেন্টের উপর বেস করে কিন্তু আমি পরের লেকচারটা আপলোড করব। আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা।